ঠিক সন্ধ্যা 7টা নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে আজ সন্ধ্যে ফের ভবানীপুর বিধানসভার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা তৃণমূলের অন্দরে। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছে, আবিরের থেকে আপডেট নেব। এই মুহূর্তে কি সেই বৈঠক শুরু হয়েছে, কি আপডেট আবির? দেখো, ফিরাদ হাকিম সহ বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলর এবং ভবানীপুর বিধানসভাতে যারা তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট হয়েছেন, তারা ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন সেখানে উপস্থিত হতে শুরু করেছেন। ভেতর থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এটি চা চক্রের আয়োজন করা হয়েছে এবং সেখানে গতকাল ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই যে বার্তা দিয়েছিলেন কাউন্টিং এজেন্টদেরকে, সেই বিষয়কে আরও একবার মনে করিয়ে দেওয়া এবং তাদের যাতে আত্মবিশ্বাসে কোনো ধরনের ঘাটতি না থাকে সেই প্রসঙ্গেই তাদের সঙ্গে তারা কথা বলে নিতে চাইছেন। গতকালকে দেখতে পাওয়া গিয়েছে যে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে বক্তব্য রেখেছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কাউন্টিং এজেন্ট যারা হচ্ছেন তাদেরকে সতর্ক করে ইভিএম দেখে নেওয়া, তার টেকনিক্যাল বেশ কিছু পদ্ধতি রয়েছে সেগুলোকে মনে করিয়ে দিয়েছিলেন এবং যে শিট দেওয়া হবে সেখানে কত নম্বর রাউন্ডের গণনায় কত নম্বর পাওয়া, মানে প্রাপ্ত ভোট কত পাওয়া যাচ্ছে, সেটা ইসিআই এর যে সাইট সেখানে পর্যাপ্তভাবে সেই সংখ্যাটাই আপলোড হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে দেখে নিতে বলা হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে গিয়ে দলীয় কর্মী যারা রয়েছেন তাদেরকে কাজের আত্মবিশ্বাস যেমন তিনি দিয়েছিলেন, একই সঙ্গে উল্লেখ করে দিয়েছিলেন যে তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে এবং তারা যেন সবাই একসাথে থাকেন সেই বার্তাও দেন। যেহেতু ভবানীপুর এবারে নির্বাচনের ক্ষেত্রে অন্যতম ভরকেন্দ্র, সকলের নজরে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে এবং খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে লড়াই করছেন, ফলে স্বাভাবিকভাবেই যারা দলের কর্মীরা রয়েছেন তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি এবং তারা অনেকটা সজাগ এবং সতর্ক। ফলে গণনার দিন সকাল থেকে একদম ভোর 5টা থেকে তারা কিভাবে কাজ করবেন, কি পদ্ধতিতে কাজ করবেন, সেটাই আরও একবার তাদের সঙ্গে শেষ মুহূর্তে কথা বলে বুঝিয়ে দেওয়া এবং দলের কাউন্টিং এজেন্টদেরকে যে আত্মবিশ্বাস সেটা বৃদ্ধি করার জন্য এই চা চক্রের আয়োজন করা হয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। বেশ। সোমবার ভোট গণনা, এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ, যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টদের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে। তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারদের চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে। কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না।
গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট। স্ট্রংরুমে ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ প্রতিবাদে গণনা কেন্দ্রের বাইরে অবস্থানে তৃণমূল প্রার্থী এবং তৃণমূল প্রার্থী আউশ গ্রামের প্রার্থী শ্যামা প্রসন্ন লোহার এবং তার দাবি 1 ঘন্টা 15 মিনিট স্ট্রংরুমের ক্যামেরা বন্ধ। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, আরো জানাবে শরদিন্দু। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সকাল 9:25 থেকে 10:37 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই স্ট্রং রুমের আউশ গ্রামের যে ইভিএম গুলি যে ঘরে রয়েছে সেই স্ট্রং রুমের ঘর, সেই স্ট্রং রুমের যে সিসিটিভি বন্ধ ছিল এবং সেই কারণে তারা সেই ফুটেজ পাচ্ছেন না। সেই সময় কি ঘটেছে সেই ফুটেজ দেখানোর দাবিতে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার এবং তৃণমূল কর্মীরা। ঘণ্টাখানেকের ওপর অবস্থান বিক্ষোভ তারপর চলে। এরপরে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আধিকারিকরা যে তাদের সঙ্গে কথা বলেন। এরপর অবরোধ ওঠে। জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শ্বেতা আগরওয়াল তিনি যেটা জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে ওই ঘরে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং সেই খবর পাওয়ার মাত্রই 5 মিনিটের মধ্যে ঊর্ধ্বতন আধিকারিকরা সেখানে পৌঁছান এবং ওই স্ট্রং রুমের শিল ইনট্যাক্ট রয়েছে, শিল একেবারেই অপরিবর্তিত রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর যেমন পহরা ছিল তেমন পহরা চলছে। পাশাপাশি পাশের যে সিসিটিভি ক্যামেরা সেখান থেকেও দেখা যাচ্ছে যে ওই ঘরে সবকিছু সুরক্ষিত রয়েছে। তাই এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জেলা নির্বাচন দপ্তর জানিয়েছে। বেশ, গণনার আগে গরম। শনিবার রাতে বিধাননগর কলেজে স্ট্রং রুমের বাইরে তৃণমূল বিজেপির হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বর্ধমান এবং মুর্শিদাবাদে স্ট্রং রুমেও বাইরেও উত্তেজনা। স্ট্রং রুমের বাইরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে হাওয়া গরম। বচসা দিয়ে শুরু, তারপর হাতাহাতি। শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। এই কলেজে রয়েছে 3টি বিধানসভা আসনের ইভিএম। শনিবার তখন রাত 9টা। অভিযোগ, বিজেপির ক্যাম্প অফিসে নিজেদের পতাকা লাগায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে। শুরু হয় স্লোগান যুদ্ধ, তারপর হাতাহাতি। আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই দেখতে পাচ্ছি। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বিধাননগরের স্ট্রং রুমের বাইরে জমায়েত সরাতে মাইকিং শুরু করে পুলিশ। এতে কাজ না হয় আনা হয় আরো জবান, লাঠি উঁচিয়ে ভিড় সরায় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে রয়েছে পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা আসনের ইভিএম। তৃণমূলের অভিযোগ, আউশগ্রাম কেন্দ্রের ইভিএম যে ঘরে রাখা, রবিবার সকালে সেখানে 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। জেলা নির্বাচনী দফতরে অভিযোগ জানায় তৃণমূল। সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে
কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি। বা আরো ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তাহলে এটা যে কি চক্রান্ত বা কি হচ্ছে আমরা কিছু ভেবে উঠতে পারছি না। টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের জন্য ক্যামেরাগুলো অফ হয়ে গিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরাগুলোর টেকনিক্যাল ফল্টটা ঠিক করিয়েছি। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে, সেখানে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যেভাবে থাকার কথা সেইভাবে থেকে ওনারা গার্ডিং করছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। তৃণমূলের অভিযোগ, শনিবার এখানে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। হাওড়ায় বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে রয়েছে 3টি বিধানসভা আসনের স্ট্রং রুম। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সেই স্ট্রং রুমে ঢোকেন বেশ কয়েকজন বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে বলে দাবি। আমাদের অভিযোগ আমরা অলরেডি ইসিআই কে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন, ইভিন আমাদেরকে জানাবে না কেন? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম, এদিন গণনা কেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি আটকান তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। উদ্ধার করেন একটি খাম, তার মধ্যে মোবাইল ফোন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, এখানে রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। গণনার আগের দিন এখানে নিরাপত্তার কড়াকড়ি। দক্ষিণ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, এখানে রয়েছে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের ইভিএম, যার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে 6 লাখ। নিউজ 18 বাংলা। এবার কালনার দিকে নজর রাখবো। স্ট্রং রুম পাহারায় বিজেপি মহিলা কর্মীরা। কালনায় স্ট্রং রুমের বাইরে কর্মীদের অবস্থান, সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে পাহারায় বিজেপি কর্মীরা। আরো জানাবে নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, দেখা তহসিল বিষয়টা হলো যে কালনা যে বিধানসভা শুধু নয়, 4 বিধানসভার মহিলারা তারা রীতিমতো স্ট্রং রুমের 100 মিটারের মধ্যেই তারা অবস্থানে বসে এবং তাদের হাতে প্লে কার্ড ছিল। মাতৃশক্তি তারা প্রতিবাদ জানাচ্ছে যে কোনো রকম স্ট্রং রুমে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কাজ বরদাস্ত করা হবে না, এবং সেই বিষয় নিয়ে তারা নির্বাকে তারা রাস্তায় অবরুদ্ধ করে রাখে এবং রীতিমতো প্রায় 1 ঘন্টা ধরে তাদের এই অবস্থান চলে। এবং তাদের মূল বক্তব্য হচ্ছে যে তারা যে মানে স্ট্রং রুমের মধ্যে যে বিষয়গুলো ফুটে ওঠে, কোনো রকম যে কদিন আগে জানা গেছিল 2 মিনিটের জন্য বন্ধ ছিল মানে সিসিটিভি ক্যামেরা, কোনো এই ধরনের কিছু বরদাস্ত করা হবে না এবং তারা মাতৃশক্তি পাহারায় থাকবে। এই নিয়েই তারা অবস্থানে বসে। বেশ সমস্যা বিগত দিনে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় ছাপ্পা মেরে ভোট লুট করে সরকার গঠন করেছে। আগামীকাল ভোট গণনা, এই একদিনের মধ্যে মানে আজকে আমরা বিকেল থেকে এখানে ধর্ণামঞ্চে বসেছি। আজকে সারা রাত আমরা ধর্ণামঞ্চে থাকবো। কালকে যতক্ষণ পর্যন্ত আমাদের এজেন্টরা ঘরের মানে কাউন্টিং এজেন্টরা ভেতরে ঢুকে যতক্ষণ তারা না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণামঞ্চ চলবে। ফলের আগে প্রার্থনা, সোমবার ভোটের ফল, আর রবিবার মন্দিরে মন্দিরে বিজেপি প্রার্থীদের পুজো। ভোট পরীক্ষা শেষ, এবার রেজাল্টের পালা। বাংলার কুরুক্ষেত্রের ফল সোমবার, তার আগের দিন রবিবার মন্দিরে মন্দিরে পুজো বিজেপি প্রার্থীদের। দিলীপ ঘোষ, এবার খড়গপুর সদরে বিজেপির বাজি। এদিন খড়গপুরের জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসনে বিজেপির প্রার্থী রিতেশ তিওয়ারি, এদিন তিনি লেক কালীবাড়িতে পুজো দেন।
12 মাসই মায়ের কাছে আছে, আজ নতুন নয়। কি মনে হচ্ছে? 100% বিজেপির রাজ্যে সরকার গঠন করবে, কাশীপুর বেলগাছিয়া থেকে জিতবো নিশ্চিতভাবে বলতে পারি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল বার্নপুরের বাড়ি ময়দানের একটি মন্দিরে এদিন তিনি পুজো দেন। মন্দিরে তো হিন্দু হয়ে তো মন্দিরে আমরা সবসময়তেই পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির ঠাকুর ঘরে প্রণাম করে, বাবা মা তাদেরকে প্রণাম করে আমরা হিন্দু ছেলেমেয়েরা আমরা এটাই শিখে এসেছি। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এদিন দলীয় কর্মীদের নিয়ে মা মনস্কামনা মন্দিরে পুজো দেন। ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা এদিন তিনি ভৈরব স্থান মন্দিরে পুজো দেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পদ্ম প্রার্থী শীতল কপাট ঘাটালের একাধিক মন্দিরে তিনি পুজো দেন। নিউজ 18 বাংলা। গণনায় সতর্ক বঙ্গ বিজেপি, ভোট গোনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়, মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে, আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 চব্বিশ পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে, প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়, মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা। গৌতম দাস, চামেলি মুখোপাধ্যায়, তারপরে বলাইবাগ। 24 ঘন্টা, ফের কালীঘাট থানার ওসি বদল। 24 ঘন্টার মধ্যে 3 ওসি। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়, এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার ওসি করা হলো বলাইবাগকে। তিনি পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন।
ফের ওসি বদল কালীঘাট থানার, 24 ঘন্টায় 3 ওসি। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় কালীঘাট থানার নতুন ওসি বলাই বাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই বাগ। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। এরপরই কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন। সেই বদলের পরে 24 ঘন্টাও কাটল না, আরও একবার কালীঘাট থানার ওসি বদল। চামেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ পায় কমিশন, লালবাজারকে বলে খতিয়ে দেখতে। এরপরই ফের ওসি বদল, উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ফিরে যেতে বলা হয় চামেলিকে। গণনার ঠিক আগের দিন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো বলাই বাগকে। গত 36 দিনে 3 বার কালীঘাট থানার ওসি বদল করা হলো। এ রাজ্যে ভোট ঘোষণা হয় 15ই মার্চ। 29শে মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। 25শে এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তার জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যেই ফের বদল, এবার কালীঘাট থানার ওসি করা হলো বলাই বাগকে। নিউজ 18 বাংলা।